শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন অভিক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। সন্ধেবেলায় গ্রামের মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি এসেছিলেন খোঁড়া ভৈরবীর মন্দিরে পুজো দিতে। গ্রামের সকলেই এই মন্দিরকে অত্যন্ত ভক্তি করে, বাসন্তী পিসিও ব্যতিক্রম নন। আসলে তার বিশ্বাস এই মায়ের আশীর্বাদ আছে বলেই তাদের ব্যবসার উন্নতি হয়েছে। যদিও এখন স্বামী অবসর নিয়েছেন, তাই ছেলে নিতাই ব্যবসার হাল ধরেছে। সম্প্রতি ছেলের বিয়েও দিয়েছেন তিনি, আর তেমন লক্ষ্মীমন্ত বৌমাও পেয়েছেন। কথিত আছে এই মন্দির নাকি প্রায় ৩০০ বছরের পুরনো। মুর্শিদকুলি খাঁয়ের খাজাঞ্চি রায়নারায়ণের আদেশে বানানো। কামাখ্যা থেকে কালীগিরি তান্ত্রিককে ডেকে এনে এর প্রতিষ্ঠা করা হয়। তবে প্রতিষ্ঠার দিন নাকি এক প্রজার ভুলবশত মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। এই দেখে রায়নারায়ণ আশঙ্কা করেছিল এই অবস্থায় মূর্তি পুজো করলে হয়তো গ্রামের অমঙ্গল হতে পারে। তাই কালীগিরি তান্ত্রিক সেদিন রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে সব সাধনায় বসেন এবং ভোর হওয়ার আগেই সেই চণ্ডালের দুটি হাত ও পায়ের হাড় দিয়ে পুরো গ্রামের ভূমি বন্দনা করে দিয়ে যান। সেই থেকে এই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলেই পরিচিত। যাই হোক, মন দিয়ে ভক্তি ভরে পুজো করছিলেন বাসন্তী পিসি। কিন্তু পুজোর শেষে হঠাৎ যখন প্রদীপটা মায়ের মুখের সামনে আনলেন, তখনই এক আর্তনাদ করে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। বাইরেই মন্দিরের সেবায়েত যোগেন ভট্টাচার্যী মশাই কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন, তাই আর্তনাদ শুনে সকলেই ছুটে এলেন। শেষে ভট্টাচার্যী মশাই যখন মায়ের মুখের দিকে চাইলেন, তখন একেবারে আঁতকে উঠলেন এবং বললেন যে মায়ের নাকি কোপ দৃষ্টি জেগেছে। সেই রাতেই গ্রামে প্রবল ঝড় বৃষ্টি হয় এবং গ্রামের এক প্রান্তের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। যদি কেউ ভালো করে লক্ষ্য করত, তাহলে নিশ্চয়ই দেখতে পেত যে সেই উপড়ানো বটগাছটার সঙ্গে একটা হাড়ও বেরিয়ে এসেছে। কয়েকদিন পর দনুজ দমন সেনাপতি ওরফে দনু গ্রামে ঢোকার সময়ে কিছু একটা টের পাচ্ছিল। সে এই গ্রামের এক স্কুলে সায়েন্স টিচার হিসেবে যোগদান করেছিল, যদিও এই অজপাড়া গায়ে চাকরিটা নিতে চায়নি সে। তবু পরিস্থিতির চাপেই নিতে হয়েছিল এক প্রকার। সে দুদিন আগে কলকাতায় গিয়েছিল আর সেখান থেকেই ফিরছিল। ফিরতে রাত হয়ে গিয়েছিল। স্টেশন থেকে মফিজুলের টোটো ধরেছিল দনু। তবে সেদিন মফিজুল গ্রামের বাইরেই তাকে নামিয়ে দেয় এবং সে গ্রামের ভিতরে কিছুতেই যেতে চাইছিল না। তবে দনুকে সে নিজের টর্চ দিয়ে সাবধানে যেতে বলে, আর কেউ পিছন থেকে ডাকলে পিছন ফিরে তাকাতেও মানা করে দেয়। অগত্যা দনু চলতে লাগলো একাই। তবে সেদিন সে লক্ষ্য করে যে পথে একটাও শব্দ নেই, এমনকি গাছের পাতাও নড়ছে না, আর ঝিঝিও ডাকছে না কোথাও। কিছু দূর গিয়ে সে একটা আঁশটে গন্ধ পায় এবং তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য খোঁড়া ভৈরবীর মাঠের ধারের বাঁশবনের পথ দিয়ে চলতে শুরু করে। এবার গন্ধটা আরও প্রবল হয়, আর তখনই সে টর্চের আলোয় দেখে পাশের ঝোপের দিকে একটা কালো গরুর গলা যেন কেউ মুচড়ে দিয়েছে। সেই সঙ্গে একটা হাড় চেবানোর আওয়াজও তার কানে আসছিল। হঠাৎই তার চোখে পড়ে কালো ছায়ার মতো একটা জিনিস, আর তার চোখ জ্বলজ্বল করছে। এরপরই এক টুকরো আলো যেন তার গায়ে আছড়ে পড়ে এবং তারপর কিছুই মনে থাকে না তার। এদিকে বাড়িতে ডাক্তারবাবু যখন বাসন্তী পিসিকে পরীক্ষা করে দেখছিলেন,
তখন বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে এ বাড়ির নতুন বউ তার হাতে লেগে থাকা নিজের শাশুড়ি অর্থাৎ বাসন্তী পিসির রক্তটা পরম তৃপ্তিতে চেটে নেয়। এরপর ডাক্তারবাবু তাকে ডাকলে সে বাইরে যায়, যেখানে সকলেই ভিড় করেছিল বাসন্তী পিসিকে দেখার জন্য। এর মধ্যেই সেখানে কয়েকজন মহিলা কথাবার্তা শুরু করে দিয়েছেন। একজন বলছে যে সে নাকি স্পষ্ট দেখেছে মন্দিরে মায়ের জিভ একেবারে টকটকে লাল হয়েছিল। আর একজন এই ব্যাপারটার অর্থ হিসেবে বলে যে কালীতান্ত্রিক নাকি যেদিন মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সেদিনই বলে গিয়েছিলেন যে তার এই ভূমিবন্ধনের জোর থাকবে কেবলমাত্র 300 বছর, আর তারপর যখন মায়ের জিভ এরকম লাল হয়ে যাবে সেদিন বুঝতে হবে যে ভৈরবী মা বলি চাইছেন। এরপর একজন বৃদ্ধ মহিলা বলতে শুরু করেন, কালীতান্ত্রিক আসলে যার মৃতদেহের হাড় গ্রামের চারিদিকে পুঁতেছিলেন সে ছিল এক নামকরা ডাকাত। তার নাম ছিল রামাই। আর যেদিন এই ভূমিবন্ধনের শক্তি কমে যাবে সেদিনই প্রথম হাড়টা উঠে আসবে। এরপর এক পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে নাকি আস্তে আস্তে সব কটা হাড়ই উঠে আসবে। এরপর সেই রামাইয়ের ডাকাত নরক থেকে পিশাচ হয়ে উঠে আসবে এবং একে একে গ্রামের সকলের রক্ত মাংস চুষে খাবে। যেদিন শেষ হাড়টা উঠবে সেদিন নাকি গ্রামে আর একজনও বেঁচে থাকবে না। এই সব কথাবার্তাই চলছিল। নতুন বউ শামুও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এসব। এরপর ডাক্তারবাবু তাকে কিছু ওষুধপত্র লিখে দিয়ে রওনা দেন। ডাক্তারবাবু রওনা দেওয়ার ঘণ্টা চারেক পর একজন ডাক্তারবাবুর খোঁজে আসে এবং খবর দেয় যে তিনি নাকি এখনও ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরের দিকে তার বডি পাওয়া যায় খোড়া ভৈরবীর মাঠের উত্তর পশ্চিম কোণে। আর তার কোমর থেকে নিচের অংশটা কেউ যেন খেয়ে গেছে। পরের দিন মাঝরাতেই কিছু একটা শব্দে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে যায়। সে বুঝতে পারে শব্দটা ঠিক তাদের গোয়ালঘর থেকেই আসছে। তাই একটা বাঁশের টুকরো আর একটা কুপি নিয়ে সেদিকে দেখতে যায়। আর সকালে শুধু কয়েকটা হাড়গোড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি মালতীর। সেই থেকেই সকলের মনের মধ্যে একটা ভয় জাঁকিয়ে বসেছিল, হয়তো সত্যই রামাই ডাকাত ফিরে এসেছে পিশাচ হয়ে। একদিন গ্রামের কয়েকজন হাটে গিয়েছিল আর তাদের ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গিয়েছিল। ভ্যানের চালক মনসুর মিয়ার সাথে টুকটাক কথা বলছিল সকলেই, তবে সে কিন্তু চুপচাপই চালাচ্ছিল। গাড়িতে ব্যবসায়ী কার্তিক সমাদ্দারও ছিল। এভাবে যেতে যেতে হঠাৎ খোড়া ভৈরবীর মাঠের কাছটায় এসে মনসুর মিয়ার ভ্যান অকেজো হয়ে পড়ে। তাই কার্তিক সমাদ্দার ক্ষেপে গিয়ে তাকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেয়। এদিকে সকলেই একটা অদ্ভুত দৃশ্য দেখে, একেবারে থ হয়ে যায়। ওরা দেখে যে মনসুর মিয়ার কাঁধ দুটো অনেকটা উঁচু হয়ে গেছে আর হাতগুলো প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। এরপর সে মুখটা এদিকে ঘোরালে সবাই দেখে যে তার চোখ একেবারে টকটকে লাল এবং মুখের সামনে দুটো কুকুরের দাঁত বেরিয়ে আছে। এই দেখে সকলেই প্রাণ ভয়ে ছুটতে শুরু করে দেয়, কিন্তু বেচারা কার্তিক সমাদ্দার হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে রাখো হরি সাধুকা তার ঘরে দেবতার নাম গান করবে বলে কর্তালটা নিয়ে বসেছে। এমন সময় সে বাড়ির চালে খড়খড় করে কিছু একটা আওয়াজ পায়। সে ভাবে হয়তো পাড়ার কোনো ছেলে ছোকরা তার চাল কুমড়ো চুরি করতে এসেছে। এই ভেবে সে একটা টর্চ নিয়ে বেরোয় বাইরে। রাখহরি এখন নিরামিষী এবং নাম গান করা ভক্ত হলে কি হবে, ভয় ডর বলে জিনিসটা তার আগা গোড়াই একটু কম ছিল। কারণ
এক সময় মন্দিরের পুজোতে সে নাকি এক কোপে জোড়া মোষের গলা নামাতো। বাইরে বেরোতেই চালের ওপাশ দিয়ে খড়খড় শব্দে নেমে যায় জিনিসটা। তাই সেও সাহস করে সেদিকে এগিয়ে যায়। কিছুটা এগোতেই সে পায়ের নিচে কিছু একটা নরম নরম টের পায় এবং তারপর আলো ফেলে দেখে যে সেটা একটা মানুষের হাত, যেটাকে একেবারে ছিঁড়ে ফেলা হয়েছে। হঠাৎই মাংস পচা একটা বিশ্রী গন্ধ অনুভব করে সে, আর তারপরই সে সামনের দিকে দেখে একেবারে ভয়ে স্তম্ভিত হয়ে যায়। সে দেখতে পায় জমাট বাঁধা ছায়ার মতো কালো একটা লোমশ প্রাণী, তার জলজলে চোখ আর লম্বা বাঁকানো নৌকওয়ালা হাতগুলো দিয়ে কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে সে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই পরিমরি করে ঊর্ধ্বশ্বাসে পিছন দিকে দৌড় দেয়। তবে পালানোর আগে একটা জিনিস লক্ষ্য করেছিল রাখহরি। সেটা হলো কার্তিক সমাদ্দারের শরীর, যেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই পিশাচটা। এসব ঘটনার পর যদিও পুলিশকে খবর দেয়া হয়েছিল, আর পুলিশ সেই মতো একজন চৌকিদারকেও বসিয়েছিল পাহারায়, কিন্তু দুর্ভাগ্যবশত চৌকিদারও সেই পিশাচের শিকার হয়। তাই একদিন মুখুজ্জে বাড়িতে একটা বৈঠক বসে এবং সেখানে গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিল রাখহরি আর দনু, যারা সেই পিশাচকে স্বচক্ষে দেখেছে। বৈঠকে নানা জন তাদের নিজস্ব মতামত প্রকাশ করছিল। এমন সময় রাখহরি বলে যে একবার মণ্ডলদের ঠান দিদিকে জিজ্ঞেস করলে হয় কিনা, কারণ তিনি প্রাচীন মানুষ, হয়তো এর কোনো প্রতিকারও জানতে পারেন। কথাটা শুনে ঠান দিদিকে ডাকতে পাঠানো হলো এবং তিনি আধ হাত ঘোমটা দিয়ে কুঁচো হয়ে এলেন সেখানে। তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলা হলো এবং এর প্রতিকারের কথা জানতে চাওয়া হলে তিনি বহু কষ্টে মনে করার চেষ্টা করেন যে তিনি যখন ছোট ছিলেন একবার নাকি তার মা বলেছিলেন যে ভৈরবী মায়ের যদি ইচ্ছে হয় তাহলে তিনি নিজেই নিজের পুজোর ব্যবস্থা করে নেবেন। কথা শুনে সকলেই হতাশ হয়, কারণ আর কিছুই তিনি জানেন না, অথচ এটা কোনো সমাধানও নয়। তাই বৈঠকে উপস্থিত রায় মহাশয় এক প্রকার বলেই দিলেন যে তিনি আজকের মধ্যেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। যদিও পরের দিন তারও আধখাওয়া শরীরটাই পাওয়া গিয়েছিল। গ্রাম জুড়ে একেবারে থমথমে ভাব। ভোরের আগে এবং সন্ধ্যার পরে কেউ নিজে বাড়ি ছেড়ে বেরোয় না। ইতিমধ্যেই অনেক মানুষ শিকার হয়েছে, সঙ্গে কয়েকজনের গোয়াল ঘর থেকে বেশ কয়েকটা গরু ছাগলও গেছে। ওদিকে নিতাই মুখুজ্জে ইদানিং তার নতুন বিয়ে করা বউ শামুকে একটু চোখে চোখেই রাখছে। আসলে তার একটা বিষয়ে ভীষণ খটকা লাগছে, কারণ সেদিন রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং পাশ ফিরে দেখে শামু নেই। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন সে আসছে না দেখে, তখন নিতাই উঠে গিয়ে দেখে যে বারান্দার গ্রিলে মুখ ঠেকিয়ে অদ্ভুতভাবে কি সব মন্ত্রের মতো বলে চলেছে তার বউ। তখন নিতাই বেশ ভয় পেয়ে গিয়েছিল। এছাড়াও শামু আজকাল একটু অন্যরকম আচরণ করছে, কথাবার্তাও কম বলে, আর জোর করে বলতে গেলে এমনভাবে তাকায়, সেই দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। শুধু এই নয়, সে আরও লক্ষ্য করেছে যেদিন রাতেই শামুকে কিছুক্ষণের জন্য দেখতে পাওয়া যায় না, সেদিনই কিছু না কিছু অঘটন ঘটে যায়। তাই এই সব ব্যাপার নিয়ে নিতাই ঈষৎ চিন্তিতই আছে। একদিন সকালের দিকে সে তার বউকে কোনো একটা কারণে খুঁজতে খুঁজতে রান্নাঘরের পিছন দিকে এসে পড়ে, আর তখনই একটা ভয়ানক দৃশ্য দেখে নিতাই। এ বাড়িতে পাঁঠা কিংবা মুরগি গোটাই কিনে আনা হয়, তারপর সেগুলোকে কেটে কুটে রান্না করা হয়,
আজও একটু আগে বিশু কামার এসে একটা পাঁঠা কেটে দিয়ে গেছে। যাই হোক, নিতাই দেখে সেই কাটা পাঁঠাকে শোয়ানো আছে, আর তার কাঁচা রক্ত নিয়ে শামু নিজের মুখে মাখছে আর দুর্বোধ্য ভাষায় সেই মন্ত্রোচ্চারণ করছে। এই দেখে নিতাই ভীষণ ভয় পেয়ে যায় এবং তার বুক ধরাস ধরাস করতে থাকে। এরপর আসে পরের অমাবস্যা, অর্থাৎ যেদিন নিতাইয়ের মা মন্দিরে পুজো দিতে দিতে পড়ে গিয়েছিলেন, তার ঠিক 15 দিন হলো। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই এসপার নয় ওসপার কিছু একটা হয়ে যাওয়ার কথা। তাই আজ রাতে নিতাই গভীর ঘুমের ভান করে শুয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন শামু উঠবে। রাত 1টার সময় নিতাই বুঝতে পারে শামু বিছানা ছেড়ে এবার উঠেছে। তাই মিনিট 3 অপেক্ষা করে সে নিজেও উঠে বেরিয়ে পড়ে এবং শুনতে পায় শামুর মিলিয়ে যাওয়া নুপুরের আওয়াজ। বাড়ির বাইরে এসেই সে রাখহরি আর দনুকে দেখতে পায়। আসলে তারা দুজনেও বেরিয়েছে এই রহস্যের কিনারা করতে। রাখহরি একটা আধহাতি তলোয়ার নিয়েছে আর দনু একটা পাকা বাঁশের লাঠি নিয়েছে সঙ্গে। নিতাই ওদের জিজ্ঞেস করে জানতে পারে যে শামু খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেছে। এরপর ওরা ডান দিকের রাস্তা বরাবর গিয়ে একটা বটগাছের কাছে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে হঠাৎ এক মুহূর্তের জন্য হাতের টর্চটা একবার জ্বালিয়েই নিভিয়ে দেয় নিতাই, আর সেই এক ঝলকেই তারা দেখে যে দুটো নুপুর তেমাথার মোড়ে কেউ খুলে রেখে গেছে, আর সঙ্গে ভিজে পায়ের ছাপও রয়েছে। দেখলে মনে হয় যেন কেউ পাশের পুকুরটা থেকে পা ডুবিয়ে খোড়া ভৈরবীর মাঠের দিকে চলে গেছে। অগত্যা 3 জনে সেই দিকেই হাঁটা দেয়। একেবারে নিঃশব্দে পথ হাঁটতে থাকে ওরা, আর সেই সঙ্গে পচা একটা গন্ধ তাদের নাকে আসতে থাকে। এবারে হাঁটতে হাঁটতে বাঁশবনের কাছটায় এসে পড়ে এবং সেখানেই তাদের বেশ কিছুটা সামনে একটা অবয়ব ছায়ামূর্তি দেখতে পায় তারা। আর এই অন্ধকারেও চিনতে কোনো অসুবিধা হয় না তাদের যে ওটা শামু। সে এদিকে পিছন ফিরে সামনে এগিয়ে যাচ্ছে, আর তার হাতে লম্বা মতো কিছু একটা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাচ্ছে। ওরা 3 জনে চুপি চুপি একটু আড়ালে সরে আসে। নিতাই বুঝতে পারে রাখহরি কিংবা দনু কেউ তার কাঁধটা ভয়ে সজোরে খামচে ধরে আছে। ঠিক এমন সময় একটা অঘটন ঘটে গেল। পাশের দিকে সরতে গিয়ে অজান্তে একটা গর্তের মধ্যে পা পড়ে যাওয়ায় ছোট্ট করে একটা আর্তনাদ করে ওঠে রাখহরি, আর সেই শব্দ শুনে ধীরে ধীরে পিছনে ঘুরল শামু এবং তার টকটকে লাল চোখ দিয়ে সোজা তাদের দিকে তাকায়। এরপর এদিকেই আসতে শুরু করে সে, এবং তার হাতের সেই লম্বা জিনিসটা যেটা মাটিতে ঠেকে ঠেকে আসছিল সেটা আসলে একটা রামদা, আর এটা দিয়েই নিতাইদের বাড়িতে পাঁঠা কাটা হয়। যাই হোক, সকলেই বুঝল পিশাচ আজ একেবারে অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে। এদিকে নিতাইয়ের পা যেন আর নড়ছেই না সেই দৃশ্য দেখে, অথচ সেই ছায়ামূর্তি ক্রমশ এদিকেই আসছে। এদিকে নিতাইয়ের পা যেন আর নড়ছেই না সেই দৃশ্য দেখে। এই সময় একবার এক মুহূর্তের জন্য নিজের সামনে নিতাই কুয়াশার মতো একটা পর্দা নেমে আসতে দেখে, আর তার পরক্ষণে সেটা সরে যেতেই দেখে যে শামু উধাও। এই সুযোগে সে বাঁশবনের মধ্যে আরও একটু সেধিয়ে যায় এবং অন্ধকারে হাতড়ে হাতড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। এবার নিতাই লক্ষ্য করে সে যখন শুকনো পাতার উপর পা ফেলছে, ঠিক তখনই যেন কেউ আর একটা পা ফেলছে। ঠিক যেন মনে হয় কেউ নিজের পায়ের শব্দটা তার পেটের শব্দের আড়ালে লুকোতে চাইছে। সে নিশ্চিত বুঝে যায় যে কেউ তাকে অনুসরণ করছে।
এমন সময় হঠাৎ খনা গলায় কেউ চিৎকার করে একটা ডাক দেয় এবং এই ভয়ানক চিৎকার শুনে আর থাকতে পারে না নিতাই। সে ঊর্ধ্বশ্বাসে সামনে ছুটতে থাকে। অবশেষে ছুটতে ছুটতে সে দেখে যে খোড়া ভৈরবীর মাঠ এসে পড়েছে, আর তার সাথে দেখে মাঠের পাশেই একটা ভয়ানক ছায়ামূর্তি কিসের উপর যেন ঝুঁকে আছে এবং তার পায়ের শব্দ শুনে হঠাৎই তার দিকে আসতে থাকে সেটা। এবার নিতাই বুঝতে পারে যেটার উপর সেই ছায়ামূর্তিটা ঝুঁকেছিল সেটা আসলে রাখহরি। ছায়ামূর্তি এসে তার হাতের রামদাটা উপরে তোলে, আর সঙ্গে সঙ্গেই নিতাই অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। ঠিক সেই মুহূর্তেই রাখহরির জ্ঞান ফিরে আসে এবং সে দেখে পিশাচটা নিতাইয়ের উপর রামদা তুলেছে। আর কোনো সময় নষ্ট না করে সে পিঠের কাছে গুজে রাখা আধ হাতি তলোয়ারটা বের করে সেই পিশাচের পায়ে বসিয়ে দেয়, আর সেই সঙ্গে সেই পিশাচটাও পায়ের এক ঝটকায় তাকে বহু দূরে ফেলে দেয়। রাখহরি এবার বুঝল প্রতিপক্ষের দৈহিক ক্ষমতাটা। এবার সে একটা ঝোপের কাছে লুকোতে যাবে। এই সময় আবার পিছন থেকে একটা নোকওয়ালা থাবা তার গলা চেপে ধরে। আতঙ্কের থেকেও বেশি সে অবাক হয়ে গিয়েছিল, কারণ সেটা আবার কার হাত এই ভেবে। এরপর সে নিতাইয়ের শরীরটাকে টেনে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ সেই পিশাচ তার একেবারে সামনে এসে দাঁড়ায়। ভয়ে রাখহরি মাটিতে পড়ে যায় এবং হতবাক হয়ে যায় এই দেখে যে সেই পিশাচ আর কেউ নয়, বরং তাদের দনু। এবার তার দিকে বিরাট নোকওয়ালা হাত দুটো বাড়িয়ে দেয় সেই পিশাচ। ভয়ে আর পচা আসতে গন্ধতে তার একেবারে বমি উঠে আসার উপক্রম। এমন সময় সে দেখে পিছন থেকে কেউ যেন সেই পিশাচের মাথাটা টেনে ধরে আর বড় রামদাটা নেমে এসে মাথার ধর থেকে আলাদা করে দেয় দনু পিশাচের। আর সইতে পারল না রাখহরি। সে জ্ঞান হারাবার আগে শুধু দেখতে পেল দনুর কাটা মুন্ডু আর লাশটা নিয়ে টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ শামু। আসলে প্রথম থেকেই একটা খটকা লেগেছিল তার। সেই যখন প্রথমবার একবারের জন্য টর্চটা জ্বেলেছিল নিতাই, সেই ঝলকেই আর একটা জিনিস দেখেছিল সে। সেটা হলো সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের কোনো চিহ্নই ছিল না। আর সেই সঙ্গে মনে পড়ে গেল ঠান দিদির কথা। তিনি বলেছিলেন মায়ের ইচ্ছে হলে মা নিজেই তার পুজোর আয়োজন করবেন। আর সত্যি সত্যিই আজ ভৈরবী নিজেই তার পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করলেন। এতক্ষণ শুনলেন অভিক সরকারের লেখা খোড়া ভৈরবীর মাঠ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।